আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবা আহমেদ। আজকে আমরা সাইকিটলার্ন রোড ম্যাপের 4th লেকচার নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে লাইফ সাইকেল এবং যেখানে আমরা সাইকিটলারের 4টা টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছিল ফিট, যেটাকে আমরা ব্রেইন হিসেবে কনসিডারেশন করতেছিলাম। সেকেন্ডটা হচ্ছিল ট্রান্সফর্মার, যেটা মডিফায়ার হিসেবে কাজ করে, যেখানে আমরা বলার চেষ্টা করছিলাম লাস্ট 3টা ক্লাসে যে মডিফায়ারের মূল কাজ ছিল একটা যে ইনফরমেশনসগুলো থাকবে সেগুলোকে একটা ক্লিন ইনফরমেশনে ট্রান্সফর্ম করা, রাইট? এরপরে থার্ড টার্মিনোলজিটা ছিল প্রিডিক্ট, যেটা আমরা বলছিলাম রেজাল্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং যেখানে আমরা দুইটা পয়েন্ট নোট আউট করছিলাম, যে একটা ছিল প্রিডিক্ট প্রোবা আর একটা ছিল প্রিডিক্ট প্রোবা কী জন্য ব্যবহার করেছিলাম এবং প্রিডিক্ট কেন ব্যবহার করেছিলাম আজকে আমরা সেটা জানার চেষ্টা করব। এবং ফাইনালি আমরা যদি আসি স্কোরের ক্ষেত্রে, যখন আমরা একটা মডেলকে বা একটা রিসার্চ ওয়ার্ককে ফাইনাল ডেস্টিনেশনে নিয়ে যাই তখন একটা ফাইনাল কনক্লুশন নিয়ে আসতে হয় বা ডিসিশন মেকিং করতে হয়। এই ডিসিশন মেকিংয়ের জন্য আমরা ব্যবহার করব স্কোরকে এবং এই স্কোর রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের জন্য ব্যারি করে। সো আমরা আজকে সেটাও জানার চেষ্টা করব। সো শুরু করা যাক। আমরা যখন ফিট মেথড নিয়ে লাস্ট কয়েকটা ক্লাসে আলোচনা করতেছিলাম, আমাদের যে ইকোসিস্টেম ছিল সেই ইকোসিস্টেমের দুইটা কিন্তু পার্ট ছিল এবং ওই দুইটা সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্ট ছিল কনফিগারেশনাল অ্যাট্রিবিউট, আরেকটা সেগমেন্ট ছিল লার্নড অ্যাট্রিবিউট। আমরা যখন ফিটের কথা বলতেছিলাম তখন আমাদের একটা টার্মিনোলজি আসতেছিল লার্নড অ্যাট্রিবিউট। আমরা যখন এই এস্টিমেটরের কথা বলতেছি, এই এস্টিমেটরটা আসলে কী জিনিস ছিল? এটা ছিল একটা অবজেক্ট। যখন আমরা সাইকিটলার্নের ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে সাইকিটলার্নের যে কোনো টুলস বা মেথডই হচ্ছিলো অ্যাজ এস্টিমেটর হিসেবে কাজ করে এবং এস্টিমেটর হচ্ছিলো কি অবজেক্ট। আর এই অবজেক্টের মূলত কাজ হচ্ছে হাইপার প্যারামিটারগুলোকে হলো অ্যাজ এ ইনপুট হিসেবে গ্রহণ করা। যখন অ্যাজ এ ইনপুট হিসেবে গ্রহণ করবে তখন এই যে প্যারামিটারগুলো এগুলো কনফিগারেবল প্যারামিটার হিসেবে কনসিডার হবে। আমরা যখন ফিট প্রসেসটা একদম ইনিশিয়ালি স্টার্ট করি তখন ব্ল্যাঙ্ক থাকে, তাই না? বাট এখানে একটা ট্রানজিশন হয়। ট্রানজিশনসটা কি? স্টেটলেস, মানে কোনো লার্নড অ্যাট্রিবিউট ছাড়া, কোনো ধরনের ফিচার লার্নিং ছাড়া এই প্রসেসটা আমরা বলতেছি স্টেটলেস। অবজেক্ট আমরা অলরেডি বলে আসছি টু এ স্টেটফুল, মানে কোনো কিছু সম্পর্কে জেনে আসছে অলরেডি, যেমন ফিচার সম্পর্কে, ডাটা সম্পর্কে জেনে আসছে, স্টেটফুল ওয়ান্সে কনভার্ট করে। এবং এটা কেমন? যেমন দেখেন, একটা হচ্ছিল ব্ল্যাঙ্ক ইনস্ট্যান্সের কথা যদি চিন্তা করি, ধরেন আমি যদি পাইথন অবজেক্ট ওরিয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, ইনিশিয়ালাইজারের কথা যদি চিন্তা করি, এটা একটা আমার হলো ইনিশিয়ালাইজেশন মেথড ব্ল্যাঙ্ক। তো এখানে ব্ল্যাঙ্কের মধ্যে আমি কি ট্রান্সফার করতেছি? মডেল দিচ্ছি। মডেলের মধ্যে আমার এখানে লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করা আছে, কিন্তু আমরা চাইলে সেখানে কী করতে পারবো? সোয়াপ করতে পারবো। সোয়াপ কী জন্য? যেমন লিনিয়ার রিগ্রেশনের জায়গায় আমি যদি লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করতে চাই, ইভেন দো আমি যদি এসবিএম ব্যবহার করতে চাই, ডিসিশন ট্রি ব্যবহার করতে চাই, দ্যাট মিনস ক্লাসিক্যাল মেশিন লার্নিংয়ে যতগুলো অ্যালগোরিদম আছে আমরা চাইলে এখানে সোয়াপ করে দিলেই হবে। আমরা যখন প্যারামিটার হিসেবে ইনপুট দেব, যখন আমরা চেষ্টা করব, বাই ডিফল্ট প্যারামস হচ্ছিল নান। আমরা দেখবেন মডেল যখন কল করি আমাদের ব্যাপারটা এরকম হয় যে লিনিয়ার রিগ্রেশনে এই যে একটা প্যারেনথিসিস আছে, এই প্যারেনথিসিসের ভিতরে আমরা কোনো প্যারামিটার দেই না। এটার কারণ হলো বাই ডিফল্ট প্যারামিটারসগুলোর নাম থাকে এবং স্টেটটা হলো আনফিটেড থাকে। যখন আমরা ফিট মেথড অথবা ব্রেইনে ট্রান্সফার করি তখন একটা লার্নিং প্রসেস হয়। যেমন লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমি যদি বলি y=mx+c, এটা হয়তো আমাদের ক্যালকুলেটর প্রসেস। তখন আমরা লার্নিং প্রসেস হয় তখন সে কী করে? ফিটেড মডেলে কনভার্ট হয় এবং এই ফিটেড মডেলে কনভার্ট হলে সে লার্নিং অ্যাট্রিবিউটগুলো পায়। লার্নিং অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে আলোচনা করার সময় আমরা একটা টার্মস ইউজ করছিলাম, সেটা হচ্ছিল TUR, যেটা হচ্ছিল ট্রেলিং আন্ডারস্কোর রুলস বলা হয়। এই ট্রেলিং আন্ডারস্কোর রুলসের ক্ষেত্রে যেটা হয় যে লাস্টে আন্ডারস্কোর যদি থাকে তখন ওই টার্মসটাকে আমরা বলবো লার্নড অ্যাট্রিবিউট এবং স্টেটটা হয়ে যাবে তখন কি? রেডি। তাহলে মিনিং কি? মিনিং হচ্ছিল আমার মডেল পারফেক্টলি রেডি, এখন হলো আমার টেস্টিংয়ের জন্য সময় চলে আসছে। এই জিনিসটা যখন আমরা কনসিডার করলাম তখন আমাদের আরেকটা অ্যাপ্রোচ আসে, সেটা কি? যে মেশিনসের ব্যাপারটা, আন্ডারস্কোরের ব্যাপারটা। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন আমাদের এই আন্ডারস্কোর জিনিসটাকে বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে?
গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে আমরা অনেকে যখন ক্লাসিক্যাল মেশিন লার্নিংগুলো অ্যাপ্লাই করি, হাইপার প্যারামিটার যখন দেই, তখন আমরা মনে করি যে হ্যাঁ এটাই হচ্ছিল আমার ম্যান্ডেটরি কনসেপ্ট এবং এই কনসেপ্টের উপর বেস করে আমার মডেল হচ্ছিল রিটার্ন করবে, যেটা একটা রং আইডিয়া। কারণ আপনি যখন হাইপার প্যারামিটার দেবেন, এটা আসলে বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ টিউনিং করা হচ্ছে, আমার মডেলের পারফরমেন্সটাকে টিউনিং করা হচ্ছে। যখন আমরা ফাইন টিউনিং করি বা হাইপার প্যারামিটার টিউনিং করি, তখন কিন্তু আমাদের মডেলের যে লার্নিং অ্যাট্রিবিউটগুলো আমরা রিটার্ন হিসেবে পাই। যেমন লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে হলো কোএফিসিয়েন্ট এবং হচ্ছে হলো ইন্টারসেপ্ট আন্ডারস্কোর, তাই না? তো এগুলো মডেল বাই মডেল কী হয়, চেঞ্জ হয়। আমরা যখন হাইপার প্যারামিটার্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যদি ফলো করি, যেমন মিন স্ট্র্যাটেজি হতে পারে অথবা মিডিয়ান হইতে পারে, ইভেন দো স্কেল হইতে পারে অথবা অ্যান ফিচার বা নাম্বার অফ ফিচার হইতে পারে, অ্যান এস্টিমেটর বা নাম্বার অফ এস্টিমেটরস হইতে পারে, এটা মডেল টু মডেল ভ্যারি করে। এই জিনিসটা যখন দেবো আর সাথে আমরা কি দিব, মার্চ হিসেবে ট্রেনিং ডাটা দিব, তার মানে একটা ম্যাট্রিক্সের ডাটা দিব আর একটা হাইপার প্যারামিটার দিব। দুইটা আমার ফিট মডেলে এন্ট্রি হওয়ার পরে আমাকে লার্নড অ্যাট্রিবিউট হিসেবে এই ইনফরমেশনগুলো রিটার্ন করবে। সো এই ইনফরমেশনসের উপর বেস করে আমি আসলে ফার্দার অ্যানালাইসিসগুলো নিয়ে আমরা কাজ করব। এখন খেয়াল করেন, আমরা যখন কাজ করি সাধারণত আমরা দুই ধরনের ডাটা সেট নিয়ে কাজ করি, একটা সুপারভাইজ নিয়ে কাজ করি, একটা আনসুপারভাইজ নিয়ে কাজ করি। অনেকে সেমি সুপারভাইজও বলতে পারেন বা আদার্স রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কথা বলতে পারেন, অনলাইন লার্নিং, তারপর ছিল অফলাইন লার্নিং, ফেডারেটেড লার্নিং, অনেক ধরনের লার্নিং আছে। সো এই লার্নিংগুলো যদি আমরা একটু বাদও দিই, আমরা যদি একটা সিরিজ আছে, আমি নতুন করে আবার কাজ করতেছি যেখানে আমরা 99-এর মতো ক্লোজেস্ট আমরা লার্নিং টাইপসগুলো নিয়ে আলোচনা করব, যেখানে ক্লাসিক্যাল মেশিন লার্নিংয়ের বাহিরেও নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো লার্নিং মেথড থাকবে। এটা খুব সুন আমি শেয়ার করবো সিরিজটা। তো এখানে আমাদের একটা জিনিস বলা হচ্ছে যে ফিট মেথডের ক্ষেত্রে যদি আমরা লজিক দেই, দ্যাট মিনস হচ্ছে হলো ইন্টারনাল লজিকগুলা, এটা হচ্ছে হলো ফিট মেথডে চেঞ্জ হয়। ওকে, কিসের উপর বেসিস চেঞ্জ হয়? যেমন সুপারভাইজডে যখন আমরা কাজ করি তখন ইনপুটে যে ডাটাগুলো ম্যাট্রিক্সগুলো থাকে সেগুলো ম্যাপিং হয়। তাহলে কোথায় ম্যাপিং হয়? আউটপুটে ম্যাপিং হয়। ওকে, কিন্তু যখন সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদমের বাইরে আমরা যদি আনসুপারভাইজডের ক্ষেত্রে চিন্তা করি, তখন ইনপুটগুলো হয় স্ট্রাকচার। ঠিক আছে, কারণ কি এই যে সুপারভাইজড আছে, এই সুপারভাইজটা অলরেডি আমার লেভেলগুলো বলে দেওয়া থাকে এবং হচ্ছে হলো ইনপুট ফিচারগুলো বলে দেওয়া থাকে। দ্যাটস ওয়াই আমরা এটা ডিরেক্টলি আউটপুটে ম্যাপিং করে দিতে পারি। কিন্তু যখন আনসুপারভাইজডে যাব তখন কিন্তু বেসিক্যালি আর ওটা ম্যাপিং করার সুযোগ নেই। আমরা তখন কি করব, ডাটার স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। সেই জিনিসটাই কিন্তু আনসুপারভাইজডে করা হয়। আপনারা যদি খেয়াল করেন, আমরা যখন সুপারভাইজডে যাই তখন এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন এই দুইটা আমরা ইনপুট সোর্স হিসেবে ব্যবহার করি এবং ইনপুট সোর্সগুলো হচ্ছিল বিভিন্ন ধরনের এরর মিনিমাইজেশনের জন্য আবার আমরা পাঠাই দেই। সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে হলো রেসিজুয়াল নিয়ে যদি কাজ করি, রেসিজুয়াল, ওকে, সো রেসিজুয়াল নিয়ে যদি কাজ করতে যাই, যেমন ধরেন এখানে আমার একটা লিনিয়ার রিগ্রেশন আছে, এইটা একটা আমার বেস ফিটেড লাইন। ওকে, এখন আমি যদি এই বেস ফিটেড লাইনের এইটা যদি আমি প্রেডিক্টেড ধরি আর এটা যদি আমার হচ্ছে হলো অ্যাকচুয়াল ধরি, সরি এইটা হচ্ছে হলো প্রেডিক্টেড আর এটা অ্যাকচুয়াল, এই যে দুইটা গ্যাপ আছে, এই দুইটা গ্যাপকে আমরা বলতেছি হচ্ছে হলো কি রেসিজুয়াল গ্যাপ, তাই না? এই রেসিজুয়াল ইরোর বা এমএসসি ইরোর বা আরএমএসসি ইরোর, এগুলো সবগুলো ইরোর মিনিমাইজেশনের কাজ হবে, মানে কি কস্ট অপটিমাইজেশন হচ্ছে। এরপরে আমরা কি করব, ম্যাপিং ফাংশন হিসেবে এটাকে কনসিডার করব। ফার্স্টলি আমরা ম্যাপিং করে ফেলবো। কিন্তু যখন আমরা আনসুপারভাইজডে আসবো, আমরা যেরকম এখানে সুপারভাইজডের জন্য এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ব্যবহার করতেছি, কিন্তু আনসুপারভাইজডের জন্য শুধুমাত্র এক্স ট্রেন ব্যবহার করব। কারণ আনসুপারভাইজডের লেভেল সম্পর্কে কোনো আমাদের আইডিয়া থাকে না, আউটপুট প্যাটার্ন সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না, এগুলো কী করতে হয়, লার্ন করতে হয়। তো সেটাই আমরা কি করতেছি, বাই ইউজিং ডেনসিটি অথবা জিওমেট্রি ফাংশনের থ্রুতে করতে পারি। যখন এই ক্লাস্টারিংগুলো করা হবে বা গ্রুপিংগুলো করা হবে, তখন ফাইনালি আমরা পাবো এ ক্লাস, বি ক্লাস অথবা ক্যাটস অথবা ডগস অথবা আদার্স ইনফরমেশনস আমরা বেসড অন দ্য গিভেন ইনফরমেশনস আমরা পাবো, তাই না? প্যাটার্ন লার্ন করা হয়। এই জিনিসটা ফিটে আমরা মানে ব্যারি করবে আর কি ওদের। আচ্ছা, এখন আমরা যদি আসি ট্রান্সফর্মের ক্ষেত্রে আসি, ট্রান্সফর্মটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফেস, যদি আমরা অনেকটা আলোচনা করে আসছিলাম লাস্ট কয়েকটা ক্লাসে, আমি রিপিট করবো না, বাট একটা জিনিস হচ্ছিল খেয়াল করি, যেটা হচ্ছে ক্রুশিয়াল পয়েন্টটা, ইট ডাজ নট লার্ন এনিথিং নিউ। এটা কিন্তু আমি বারবার বলে আসছি, অন্য ইনফরমেশনসগুলো আমি রিপিট না করলেও এটা বারবার রিপিট করার কারণ হচ্ছে হলো এই জিনিসটা অনেকেই মনে করেন, যখন মডেল ট্রেন করেন মনে করেন যে এইটাই আমাদের জন্য পারফেক্ট আউটকাম এবং এটা দিয়ে আমাদের মডেলের পারফরমেন্স আসলে জেনারেট, বাট না,
এই ট্রান্সফর্মের মূল কাজই হচ্ছে হলো কী করা, একটা পাইপলাইন ক্রিয়েট করা, যে পাইপলাইনের মধ্যে আমরা আমাদের ডাটার প্রি প্রসেসিং স্টেপসগুলো কমপ্লিট করব। সেজন্য এই জিনিসটা অনেকেই ভুল করে। হ্যাঁ, আমি এই জন্য বলতেছি যে এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। ওকে, আমরা এখন আসি পাইপলাইনের যদি আমরা ট্রান্সফর্মের প্রসেসটা দেখি, এটা হচ্ছিল আমার একটা র ডাটাটা কি হইতে পারে, সে ফর এক্সাম্পল 3 5 6 8 1 2 0 3 5, এইটা আমার একটা র ইনপুটের ডাটা। এই র ইনপুটটা আমার যখন এখানে আসবে, সে ফর এক্সাম্পল এখানে আমি যে কোনো একটা ভ্যালু এখানে নিলাম, এখানে একটা আমি অপারেশনস করলাম। কী ধরনের অপারেশনস? মিন অপারেশন হইতে পারে বা আদার যে কোনো কিছু হইতে পারে। যদি আমরা এখানে একটা খেয়াল করি, যেমন 70 - 50 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস হচ্ছে 20/10, দ্যাট মিনস 2। এই যে ফরমেশনসটা আসছে বা এই আউটপুটটা আসছে, এটা হচ্ছিল আমার ফিটেড অবজেক্টে আসবে, দেওয়া হবে, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে মিন বলা হচ্ছে হলো কত, 50, এটা কি মিন, আর স্কেল হচ্ছে হলো 10, রাইট? আপনারা খেয়াল করবেন, আমরা যদি কোনো একটা ভ্যালুকে মানে হচ্ছে হলো রেঞ্জে বা স্কেলে আনতে চাই, যেমন ইমেজের ক্ষেত্রে যেটা হয়, ইমেজের হচ্ছে হলো 255 পর্যন্ত হচ্ছে হলো রেঞ্জ হয় 0 থেকে। কিন্তু যখন আমি এটাকে 0 থেকে 1-এ আনতে চাই, তখন আমাদেরকে কি করতে হয়, প্রত্যেকটা ভ্যালুকে 1 ডিভাইড করে দিতে হয়, 255 দিয়ে ডিভাইড করে দিতে হয়। তাহলে আমি যদি 1 থেকে শুরু করি বা 0 থেকেও শুরু করি, 1 2 3 4 5 6 7, তাহলে 1 থেকে শুরু করে 256 পর্যন্ত ভ্যালুগুলো আমি এখানে পাবো। এবং দেখবেন মিনিমাম ভ্যালুটা একদম 0-র কাছাকাছি, মানে 0 কনসিডার করা যায়, আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে হলো 1-এ কনভার্ট হয়। তো এই যে রেঞ্জটা, এটা যে কনভার্ট হচ্ছে কার ভ্যালু দিয়ে, এই ভ্যালুটা দিয়ে, স্কেলিং ভ্যালুটা দিয়ে, ঠিক আছে না? এই স্কেলিং ভ্যালুটা সেম এখানেও আমরা ব্যবহার করতেছি 10 হিসাবে। তো এইটা মূল কাজ কি? এটার মূল কাজ হচ্ছিল, আমি যদি একটা ভ্যালু নেই, সে ফর এক্সাম্পল আমি 0 থেকে 10 পর্যন্ত আমি নিলাম, কিন্তু আমি এটাকে কম্প্রেস করে 0 থেকে 2-তে নিয়ে আসলাম। তার মানে এই যে কনভার্টটা করতেছি, এটা তো অবশ্যই কোনো না কোনো মিনিং থাকতে হবে, আদারওয়াইজ তো করে লাভ নেই। তাহলে দেখেন, 0 থেকে 10 যে ভ্যালু রিপ্রেজেন্ট করবে বা মিনিং রিপ্রেজেন্ট করবে, 0 থেকে 2ও সেম ভ্যালু বা মিনিং রিপ্রেজেন্ট করবে। বাট আমরা কি করছি, আমরা হচ্ছে এটাকে একটু কম্প্রেস করে দিছি। কি জন্য কম্প্রেস করছি? যাতে কম্পিউটেশনালি আমরা হচ্ছে বেনিফিট পাই। এখন এই যে 0 থেকে 2-তে আসবে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, ফ্লট ভ্যালু হবে। ওকে, এখন এই জায়গায় আমরা একটা কনসার্নিং বিষয় জেনে নিই, যেটা হচ্ছিল, আমরা যখন কাজ করব ইন্টিজার নাম্বারের পরিবর্তে আমরা সবসময় হচ্ছে হলো ফ্লট নাম্বার নিয়ে কাজ করব। এবং দেখবেন, আপনারা যখন র্যান্ডম ভ্যালু জেনারেট করেন অথবা কোনো ইনপুট ভ্যালুর উপর স্কেলিং করেন বা ফিট ট্রান্সফর্ম করেন বা ট্রান্সফর্ম করেন, তখন আপনারা প্লট ভ্যালু পান। বিকজ অফ ইন্টিজার নাম্বারের করসপন্ডিংসে আমরা প্লট ভ্যালুর জন্য কম্পিউটেশনালি অ্যাডভান্টেজ পাই। দ্যাটস ওয়াই আমরা যখন ট্রান্সফর্ম ভ্যালু করব, তখন রিপ্রেজেন্টেশনটা 2-এর পরিবর্তে তখন 2.0 মানে ডাটা টাইপটা কাস্টিং করে ফেলবো। ছিল ইন্টিজার, সেটাকে আমরা কাস্টিং করে কি করে নিচ্ছি, ফ্লটে কনভার্ট করে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মের একটা আউটপুট প্যাটার্ন আর কি। এখন আমরা যদি চিন্তা করি যে এই ট্রান্সফর্ম প্রসেসটা আমরা এতক্ষণ জাহাজে দেখলাম, যেটা হচ্ছিল ফিট করতে হয় অ্যান্ড দেন ট্রান্সফর্ম করতে হয়, এটা হচ্ছিল আমাদের ক্লাসিক্যাল ওয়ে। বাট এর বাহিরেও একটা অ্যাডভান্স ওয়ে আছে। অ্যাডভান্স ওয়েটা হচ্ছে, আমরা চাইলে ডিরেক্টলি ফিট ট্রান্সফর্মটা ব্যবহার করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় আমরা কখন কোনটা ব্যবহার করব, কি কেসে ব্যবহার করব, সেটা অনেকে জানি না। কেমন? যখন আমরা ট্রেনিং ডাটা সেট নিয়ে কাজ করব, তখন অ্যাকচুয়ালি আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব। ওকে, সো কেন এই ব্যবহার করব? কারণ ট্রেনিং ডাটা সেটে যখন ব্যবহার করতে হয়, তখন আমাদের লার্নও করতে হয়, পাশাপাশি ট্রান্সফর্মও করতে হয়। কিন্তু যদি আমরা টেস্টিংয়ের কথা বলি বা ভ্যালিডেশনের কথা বলি, তখন কিন্তু আমাদের ডাটাকে লার্ন করতে হয় না, এটা আনসার্টেন থাকতে হয়। এবং এই আনসার্টেন ডাটাটা যেহেতু লার্ন করার প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই আমাদের ফিট ট্রান্সফর্ম করার প্রয়োজন নেই, বা এটা করাও যাবে না। প্রয়োজন নেই বলতে এটা করাও যাবে না, কারণ এটা যদি করতে যাই, তখন আমরা হচ্ছিল ডাটা লিকেজের মতো একটা মানে গুরুতর একটা প্রবলেমে ফেস করব। কেন? কারণ ডাটা লিকেজ কি করবে, এই ফিট ট্রান্সফর্ম যদি সে ফলো করে, সে ওই এক্স টেস্ট সম্পর্ক জেনে ফেলবে এবং এক্স ভ্যালিডেশন সম্পর্ক জেনে ফেলবে। তো জানলে কি হবে, তখন একটা ওভার ফিটিং হবে। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে হলো, যখন ক্লাসিক্যাল ওয়ে আসে,
ক্লাসিক্যাল ওয়ে আসে, তখন আমরা চেষ্টা করি এক্স ট্রেনের জন্য আইদার ডাটা ফিড ট্রান্সফর্ম অথবা আউটপুট এটা ফলো করার জন্য, অথবা আমরা এই ইফিসিয়েন্ট ওয়েটা ফলো করি কার জন্য, অনলি ট্রেনিং ডাটার জন্য। কিন্তু টেস্টিংয়ের জন্য ফিড ব্যবহার করবো না, ফিড ছাড়া আর বাকি প্রসেসটা পুরোটা ফলো হবে। ওকে, তাহলে একটু দেখি আসলে এই ব্যাপারটা কেমন দাঁড়ায়। সেটা হচ্ছে ট্রেনিং ডাটাতে ফিডও যাচ্ছে ট্রান্সফর্মও যাচ্ছে, কিন্তু টেস্টিং ডাটাতে শুধুমাত্র ট্রান্সফর্ম হবে, কোনো ফিড হবে না। এই জায়গায় অনেকেই ভুল করেন, ঠিক আছে? তো এটা একটু মনোযোগ সহকারে এটা ডায়েরিতে লিখে রাখতে পারেন। আমি মনে করি আমার যে লেকচার শিটে যতগুলো ডায়াগ্রাম আপনাদের সাথে শেয়ার করা হয় আর কি, আপনারা চাইলে এরকম একটা ডায়েরি কিনে নিতে পারেন এবং এই ডায়েরিগুলোর মধ্যে আপনারা চাইলে ড্র করে নিতে পারেন। মানে নিজেরা ড্র করে ফেললে, নোট ডাউন করে রাখলে জব ইন্টারভিউতে অনেক বেনিফিট পাবেন, বা নিজেকেও বা নিজের স্কিল সেটটাকে রিকল করতে একটু হেল্প করবে। যদিও আমি আমার পিডিএফ ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার গিটহাবে শেয়ার করে রাখি, তবুও হাতে লিখে নিজে পড়ার একটা যে আনন্দ সেটা কাজ করবে, পাশাপাশি আপনার নিজের রিকলের ক্যাপাবিলিটিটা বেড়ে যাবে, ঠিক আছে? একটু লেখালেখি করলে ভালো হয় আর কি। আচ্ছা, এখন আসি আমরা, যদি আমরা ডিরেক্টলি কাজ করি, ট্রেনিং এবং টেস্টিংয়ের জন্য কাজ করি, এখানে একটা স্টেট তৈরি হয় মানে ফিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে হলো ফ্রোজেন স্টেট। এখন প্রশ্ন হচ্ছে ফ্রোজেন স্টেটটা কি? ফ্রোজেন স্টেট দেখেন, আমরা যদি কখন কোনো একটা মডেলকে ফিট করে ফেলছি, ইট সুইচ ম্যাথডস, তাই না? ম্যাথড সুইচ করে, যেমন প্রিডিক্ট করতে পারে, তাই না? তাহলে প্রিডিক্ট হচ্ছে হলো ইজ এ রিড অনলি অপারেশন, মানে এখানে রাইট করার কোনো সুযোগ নেই, তাহলে আমি শুধু রিড করতে পারবো। যেমন স্কোরের ক্ষেত্রে রিড করতে পারবো, তবে হ্যাঁ রাইটেরও সুযোগ আছে স্কোরের ক্ষেত্রে, সেটাও আমরা দেখবো যে কীভাবে আসলে এটা সুযোগ থাকে। আবার প্রেডিক্ট প্রবার ক্ষেত্রেও সুযোগ আছে, কিন্তু প্রেডিক্টের ক্ষেত্রে সুযোগ নেই। তাহলে প্রেডিক্ট কি? রিড অনলি অপারেশন। ইট ট্রিটস দ্য মডেলস প্যারামিটার অ্যাজ এ কনস্ট্যান্ট টু ম্যাপ এ নিউ এক্স টু অ্যান আউটপুটস। এখন খেয়াল করেন, আমি যদি এখানে ইনপুট হিসাবে এক্স ইনফরমেশনস দেই, তখন লিনিয়ার রিগ্রেশনসের ক্ষেত্রে কী হয়? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তাহলে এম এবং এক্স এখানে যাবে, তাহলে এক্সের ভ্যালুটা এখানে প্লেসমেন্ট হয়ে যাবে। হওয়ার পরে একটা ফ্রোজেন স্টেটের মাধ্যমে আমরা কী করবো? একটা ইনফারেন্স রেজাল্ট জেনারেট করবো, যেটা হলো প্রিডিকশন রেজাল্ট। তাহলে এখানে কী করতেছে? ইনপুট এক্সটা আউটপুটে কনভার্ট হচ্ছে, তাই না? প্রিডিকশনের ভ্যালু, প্রিডিক্টেড ভ্যালুতে। এই প্রিডিক্টেড ভ্যালুতে নেভার চেঞ্জ দ্য মডেল। প্রিডিক্ট মডেল কী করে না? কখনোই মডেলকে চেঞ্জ করে না। এটা এই ফ্রোজেন স্টেটের কারণে হয় আর কি, ঠিক আছে? এখন আপনি যদি মুভ অন করেন ফরওয়ার্ডে, এই জায়গাটাতে এটাও একটু খেয়াল করেন, আমরা ফ্রোজেন স্টেটটাতে সমস্যা যেটা হয়, আমি চাইলে মডেলের ইনফারেন্সগুলো চেঞ্জ করতে পারবো না, মডেলের অনেক আউটপুটসগুলোকে আমি মডিফাই করতে পারবো না, ঠিক আছে? তো এখানে একটা জিনিস হয় যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা প্রিডিক্ট করি এবং প্রিডিক্ট প্রবা করি। তাহলে দেখেন দুইটা জিনিস কি। প্রিডিক্ট প্রবা হচ্ছে দি র আনসার্টেনিটি স্কোর, মানে আমাদের এখানে ধরেন 2টা ক্লাস আছে, 3টা ক্লাস আছে, 4টা ক্লাস আছে। এখন আমরা এটাকে ট্রেন করলাম, ফিটেড করলাম। ফিটেড করার পরে ওই 4টা ক্লাসের ইনফরমেশন যদি আমরা দেখতে চাই, ওই 4টা ক্লাসের ইনফরমেশন ধরেন আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে এরকম কেস যদি হয়, ধরেন C1 হচ্ছিল 0.1, C2 হচ্ছিল 0.3, C3 হচ্ছিল 0. ধরেন হচ্ছিল 4, ঠিক আছে? তো এখানে হচ্ছিল 4 আর হচ্ছিল 8, আর এটা হচ্ছিল 0.2, টোটাল হচ্ছিল আমার 1 হবে। এই জিনিসটা আমরা হচ্ছিল প্রেডিক্ট প্রবাতে আউটপুট হিসাবে পাবো। কিন্তু যদি আমি বলি যে না, আমি শুধুমাত্র অ্যাট এ টাইমে C3কে দেখতে চাচ্ছি, C3 কতটুকু প্রিডিকশন হচ্ছে কারেক্টলি সেটা দেখতে চাচ্ছি, তখন আমরা ব্যবহার করব প্রিডিক্ট। তাহলে আমি আবার বলে রাখি, যদি আপনাকে কখনো বলা হয় যে একই সাথে সবগুলা আউটকাম দেখানোর জন্য, তাহলে ব্যবহার করবেন প্রিডিক্ট প্রবা, যেটাকে বলা হয় প্রেডিকশন প্রবাবিলিটি। আর যখন বলবে যে একটাকে দেখানোর জন্য, তখন আপনি ব্যবহার করবেন প্রিডিক্ট, যেখানে আমরা শুধুমাত্র একটা ভ্যালু ব্যবহার করব। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন আমরা প্রিডিক্ট প্রবা ব্যবহার করব, এখানে একটা থ্রেশহোল্ড কাজ করতে হবে। কিভাবে আসলে এটা কাজ করে দেখি একটু আমরা। যখন আমরা লজিস্টিক রিগ্রেশনে কাজ করছি, আপনাদের অবশ্যই মনে আছে যে লজিস্টিক রিগ্রেশনের কার্ভটা কাইন্ড অফ এরকম হয়, এবং আমরা মিডলে একটা হচ্ছিল থ্রেশহোল্ড ভ্যালু দেই বা কন্ডিশন দেই, যেটা হচ্ছিল 0.5। আমরা বলি যে 0.5-এ যদি নিচে হয় তাহলে 0 ক্লাস হবে, আর যদি উপরে হয় তাহলে 1 ক্লাস হবে। ওকে, এই দুইটা ক্লাস আমরা পাবো। তাহলে এই যে 0.5 বলতেছি, এইটাকে আমরা বলতেছি হচ্ছিল থ্রেশহোল্ডের ভ্যালু। এই থ্রেশহোল্ডের ভ্যালুটাই কি করে? মার্জিন লাইন ডিফাইন করে দেয়। যদি 0.5-এর নিচে যায় তাহলে একটা ক্লাস, আর উপরে গেলে আরেকটা ক্লাস। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোনটা কখন ব্যবহার করা উচিত?
তো আমি যেটা বলবো, সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদের ডাটাগুলোকে ক্লাসিফায়ারে পাঠানোর পরে আপনারা প্রেডিক্ট প্রোবাটা আগে ব্যবহার করবেন। প্রেডিক্ট প্রোবা যেহেতু র স্কোর জেনারেট করে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ক্লাস কী ধরনের পারফরমেন্স করতেছে। পারফরমেন্স মেজারমেন্টের উপর বেস করে আমরা চাইলে আবার ক্লাসিফায়ারটাকে চেঞ্জ করতে পারি, প্যারামিটার চেঞ্জ করতে পারি অথবা মডেলে চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ওকে আমাদের এখানে হচ্ছে হলো পারফরমেন্স ইনক্রিজ করছে, তখন আমরা প্রেডিক্ট প্রোবাতে না গিয়ে প্রেডিক্টে চলে যাব। বিকজ অফ প্রেডিক্ট প্রোবা হচ্ছে হলো যে ডিসিশন মেকিং করার জন্য অনেকগুলো অপশনস দেওয়া থাকে, যে কোনটা বাদ দেবো, কোনটা কনসিডার করবো, কোনটা ইমপ্রুভ করার সুযোগ আছে। কিন্তু যখন আমরা প্রেডিক্ট ইউজ করব, এটা একদম ফাইনাল ডিসিশন, এটাতে আবার কোনো ধরনের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দ্যাটস ওয়াই আমরা কি করি, প্রেডিক্ট প্রোবা আগে ইউজ করবো, দেন হচ্ছে হলো প্রেডিক্ট ইউজ করব ফাইনাল ডিসিশনটা নেওয়ার আগে আর কি, ক্রস চেক করে নেব। এখন আমরা যখন ডাইমেনশনালিটি নিয়ে কাজ করি, তখন দেখবেন যে ফিচারের ক্ষেত্রে আউটপুট ফিচার হোক, ইনপুট ফিচার হোক, সেক্ষেত্রে ডাইমেনশন আছে, এম ইন্টু এন ডাইমেনশন থাকে। এখন আমি যদি কারেক্ট ইনপুট হিসাবে যদি ধরেন আমাদের 4টা ফিচার ছিল, 4টা দিই, তাহলে আমাদের এখানে কোনো ধরনের সমস্যা হবে না। বিকজ অফ এখানে আমাদের শেপ চেঞ্জ চেক করা হবে, চেক করে পারফরমেন্সটা ওকে পাবে, দেন ওকে। কিন্তু যদি রং ইনপুট দেই, আমরা হচ্ছে 4টার পরিবর্তে 3টা দেই, তখনই কিন্তু মডেলটা ক্র্যাশ করবে। এখন বলবেন যে ভাইয়া এটা তো একটা হাস্যকর কথা বললেন, কি যে আমরা যদি জানি ট্রেনিং ডাটা সেটের ফিচার আছে 4টা, তাহলে এখানে আমাদের এখানে তো 3টা আমি কেন দেবো, আমি তো অলরেডি জানি 4টা আছে। এখানে বিষয় হচ্ছে আপনি যখন সুপারভাইজ নিয়ে কাজ করবেন, তখন তো আপনি জানেন 4টা, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন আনসুপারভাইজডে কাজ করবেন, সেমি সুপারভাইজডে কাজ করবেন, রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে কাজ করবেন, অনলাইন লার্নিংয়ে কাজ করবেন, কন্ট্রাস্টিভ লার্নিংয়ে কাজ করবেন, বিভিন্ন ধরনের লার্নিং মেথড আছে। আমরা তো এখনও পর্যন্ত সুপারভাইজড এবং আনসুপারভাইজডে নিজেদেরকে আগলায় রাখছি, কিন্তু এর বাহিরে যে অনেক কিছু আছে সেটাতে আমরা এখন এক্সপ্লোর করে নিই। আমি বললাম তো, আমরা মিনিমাম 99 বা 95 to 99-এর মতো কী করবো, লার্নিং মেথড শিখবো। এই যে জিনিসগুলো তখন আপনি রিয়েলাইজ করবেন না, ভাইয়া তো একসময় বলছিল যে এই জিনিসটা একটা প্রবলেম কেস তৈরি করবে, এবং আপনারা এখনও সুপারভাইজড আনসুপারভাইজডের ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করবে। সো জেনে নেওয়া ভালো যে কেন আসলে আমরা কাজগুলো করব। অনেক সময় দেখবেন কম গুরুত্বপূর্ণ জিনিসগুলোই কিন্তু এক একটা সময় গিয়ে বড় ধরনের প্রবলেম সৃষ্টি করে, তাই না? তো আমরা কোনোটা কি হচ্ছিল কম গুরুত্ব দিব না। এবং দেখেন, আমি যখন শুরু করছি সিরিজ, এইখানে আমি যতগুলো পয়েন্ট আছে সবগুলোকে ব্রেকডাউন করার চেষ্টা করতেছি, যদিও আমি যতটুকু জানি তার মধ্যে সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমি কাজটা করতেছি। বা আমরা আপনারা যারা কাজ করবেন, আপনারা অনেক ভালো ভালো আরও ইনফরমেশনস নিজেরা হচ্ছিল এক্সপ্লোর করার সুযোগ আছে, ঠিক আছে? তখন আপনারা এই জিনিসগুলোকে আরও হাইলাইট করতে পারবেন, স্কিল সেটটাকে। বাট আমি চেষ্টা করতেছি ব্রেকডাউন করে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য, যারা আমরা নতুন ওনাদের কাছে যাতে বুঝতে অ্যাটলিস্ট সুবিধা হয়। আমার বোঝানো হয়তো বা ভালো নাও হতে পারে, বাট আপনারা ধরে নিতে পারবেন যে হ্যাঁ এই বিষয়গুলো আছে। এখন দেখেন, আমাদের এখানে স্কোর জেনারেটের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, স্কোর হচ্ছে হলো একটা কুইক ওয়ে টু গ্রেড আওয়ার মডেল। মানে আপনি কতটুকু মার্কিং পাচ্ছেন বা আপনি কতটুকু পড়াশোনা করছেন, এই পড়াশোনার মার্কিং গ্রেড আমরা দেই না। সিজিপিএ 4, সিজিপিএ 5 হলে মানে কি, হ্যাঁ, বস লেভেলের, গোল্ডেন হলে আরও বস লেভেলের, এই জন্য আমরা গ্রেড দিয়ে দেব। তার মানে আমার মডেল যদি ক্লোজ টু 100%-এর দিকে যায়, তাহলে মডেল ভালো, পারফরমেন্স ভালো, লার্নিংও ভালো ছিল। এই জিনিসটা আমরা হচ্ছিল কনসিডার করব। আমরা যখন কন্ডেন্সাস করব মডেলের পারফরমেন্সগুলোকে, তখন হচ্ছিল একটা সিঙ্গেল নাম্বার জেনারেট হবে, লাইক 0.9, 0.95, এরকম কাইন্ড অফ সিঙ্গেল নাম্বার। ওই মানে মাল্টিপল ভ্যালু আসবে না, যেটা প্রেডিক্ট প্রোবাতে আসতেছিল, তাই না? 0.2 আসতেছিল, 0.8ও আসতেছিল। আমরা যদি একটু খেয়াল করি, 0.2 আসতেছিল, 0.8ও আসতেছিল, কিন্তু প্রেডিক্টে একটা, ঠিক সেম স্কোরও একটাই পাবো আমরা। স্কোর আমরা কী পাবো? একটা পাবো, ওকে? এবং এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছিল মডেল যখন প্যারামিটার ট্রেইন হয়, ওকে সরি, মডেল যখন প্যারামিটার ট্রেইন হয়, প্রেডিকশন হওয়ার পরে সে কম্পেয়ার করে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন প্রেডিক্ট পড়তেছিলাম, আমরা আউটার এরিয়া থেকে গ্রাউন্ড ট্রুথ দিচ্ছি না, আউটার এরিয়া থেকে গ্রাউন্ড ট্রুথের ভ্যালু দিচ্ছি না। কিন্তু যখন স্কোর পড়তেছি, তখন স্কোরের ক্ষেত্রে গ্রাউন্ড ট্রুথের ভ্যালুটা আমাদের দিতে হচ্ছে। এজন্য বলা হচ্ছে যে দেখেন, রিকোয়ার বোথ ইনপুট এবং গ্রাউন্ড ট্রুথের ভ্যালু ওয়াই আমাদেরকে দিতে হয়। বিকজ অফ প্রেডিকশনের যে রেজাল্টটা ছিল, মানে আমি যে এখানে যে ইয়েটা করতেছি, এই যে অ্যাকচুয়াল এই যে প্রেডিকশন, এইটার যে একটা কম্প্যারিজন অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিসটা আমি এখান থেকে করার চেষ্টা করতেছি, ঠিক আছে? যখন আমি 92% পাবো বা 95% পাবো, দ্যাট মিনস আমার মডেল
92% অ্যাকুরেটলি কাজ করবে, আর 8% কি আছে, তার ইরোর আছে বা রেসিজুয়াল গ্যাপ আছে, সেই রেসিজুয়াল গ্যাপটা আমাদের তখন সলভ করতে হয় আর কি। আচ্ছা, সো আমাদের যদি ডিফাইন করি আমরা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমস এবং রিগ্রেশনসের ক্ষেত্রে, ক্লাসিফিকেশন অ্যালগোরিদমগুলো ছিল অ্যাকুরেসি রিটার্ন করে, যেমন আরএস স্কোরের ক্ষেত্রে বললাম আমরা, তাই না? আর যখন রিগ্রেশন অ্যানালাইসিস করি তখন হলো R2 ব্যবহার করা হয়। সো এখানে দেখেন এই যে অ্যাকুরেসি স্কোর, এখানে আমরা কত পাবো, 0.8%, 0.9%, 5%, যাই পাই অ্যাকুরেসি পাবো। রিগ্রেশনসের ক্ষেত্রে যখন কোফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনসটা আমরা রিটার্ন হিসেবে পাবো। তো কোফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন লিনিয়ার রিগ্রেশনসের জন্য বা লজিস্টিক রিগ্রেশনের জন্য বা রিজ ল্যাসো ইলাস্টিক নেট রিগ্রেশনের জন্য বা পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য, এই ধরনের রিগ্রেশনগুলোর জন্য কোফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন টার্মসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এক্সপ্লোর করবো যে আসলে কীভাবে এই জিনিসটাকে আরও ডেপথে জানা যায়, কারণ আমি যাই টার্মিনোলজি বলবো সেখানে আমি ডেপথে যাবই, সোজা কথা একদম ডেপথে যাব, বিকজ অফ এগুলো আপনাদের জানা প্রয়োজন আছে। আমরা যদি আমাদের বাংলাদেশের নতুন নতুন কিছু জিনিস ইনোভেশন করতে চাই নিজেরা, কারণ আমার পক্ষে তো সম্ভব না, কারো না কারোর পক্ষে সম্ভব, তো ওই কারোর কাছে রিচ করার চেষ্টা করতেছি যে যাতে উনি এই জিনিসগুলো জানে খুব কুইকলি এবং নতুন কোনো একটা ইনোভেশন নিয়ে আসতে পারে। তাহলে আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদমের ক্ষেত্রে টার্গেট ক্যাটাগরিটাকে আমরা রিপ্রেজেন্ট করে দিতে পারছি, আর রিগ্রেশন হলো টার্গেট হলো নাম্বার হয়, তার মানে টার্গেট এখানে 0, 1 অথবা 2 তিনটা ক্লাস হইতে পারে, ওকে। বাট আমাদের রিগ্রেশনসের ক্ষেত্রে হলো 0 থেকে শুরু করে 1-এর মধ্যে যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো নাম্বার হইতে পারে, তাই না? সেই ভ্যালুগুলো আমরা জেনারেট করলাম। তাহলে এখানে কি অ্যাকুরেসি স্কোর, ওকে, আর এটা হলো আর স্কোয়ার। যেমন অ্যাকুরেসি আমরা পাবো কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমরা পাই, ঠিক আছে? তো কনফিউশন ম্যাট্রিক্স আর একটা মজার একটা টার্মিনোলজি, ওকে। সো কনফিউশন ম্যাট্রিক্স মজার, অনেক মজার, সেখান থেকে আমরা আসলে অ্যাকুরেসি স্কোরটা পাবো, যেখানে আমরা কয়টা টার্মিনোলজি পাবো, যেমন ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলোর উপর বেস করে আমরা রেজাল্টগুলো জেনারেট করবো, ওকে। আচ্ছা, এখন এই কাজটা করতে যখন আমরা যাব, যখন আমরা প্রেডিক্ট বা ট্রান্সফর্ম বা আমাদের যে ফিট মডেলগুলো আছে এগুলো নিয়ে যখন কাজ করতে যাব, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো ওভারফিটিংয়ের একটা ট্র্যাপ আছে। এখানে আপনি যদি খেয়াল করেন, এ সিঙ্গেল স্কোর ইজ মিনিংলেস, উই মাস্ট কম্পেয়ার দি ট্রেনিং স্কোর মেমোরাইজেশন, মানে যেটা লার্ন করে ট্রেনিং থেকে, অ্যাগেনস্ট দ্য টেস্ট স্কোর যেটা জেনারেলাইজেশন। তাহলে ট্রেনিং স্কোরটা কি, মেমোরাইজেশন, মনে রাখে, রাইট? আর টেস্টিং স্কোর কি, জেনারেলাইজেশন, মানে এটা একদম জেনারেলি। আমার যদি একটা ধরেন ক্যাটস আছে, যে আমি ক্যাটস আমার ডগসের ক্লাসিফিকেশনে কাজ করছি, কিন্তু এমন একটা ক্যাটসের ছবি আছে যেটা আজকে মাত্র জন্মগ্রহণ করছে, ঠিক আছে? তো ওইটা তো আর কোথাও নাই, তাহলে ওইটা যদি কারেক্টলি ক্লাসিফাই করতে পারে তার মানে কি ওইটা জেনারেলাইজেশনের মধ্যে পড়বে ওভারঅল। তো এই জিনিসটা লার্জ গ্যাপ ইন্ডিকেটস দ্য ওভারফিটিং। যদি ট্রেনিং স্কোর আর টেস্টিং স্কোর এর মধ্যে যদি একটা গ্যাপ থাকে, বেশি গ্যাপ থাকে, সেটা হলো ওভারফিটিং। আর এই যে গ্যাপটা এটা আবার ভেরিয়েন্স, মানে কি ধরেন আমার ট্রেনিং স্কোর 0.92 বলতেছি আমরা, তাই না, ট্রেনিং স্কোর, কিন্তু টেস্টিং স্কোর যদি 0.62 হয়, তাই না? তাহলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমাদেরকে কমাইতে হবে। যত আমাদের লাইনটা ট্রেনিং স্কোরের কাছাকাছি যাবে তত আমাদের জন্য সুবিধা। সো আমরা কি করি, অপটিমাল সলিউশন জেনারেট করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের পুরো লার্নিং যে সিরিজটা থাকবে সেখানে, ঠিক আছে? সো এই 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 আজকে এতটুকু পর্যন্তই। আপনারা একটু বাসায় চেষ্টা করিয়েন নিজেরা একটু হ্যান্ড নোট করে করে পড়ার জন্য, কারণ হ্যান্ড নোটের বিকল্প আসলে নাই। যতই আপনি শিট পড়েন, যতই আপনি বই পড়েন, যাই পড়েন, আপনার হ্যান্ড নোট থাকতেই হবে। হ্যান্ড নোট যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার লার্নিং প্রসেসটা অ্যাকুরেটলি মুভ অন হচ্ছে, ঠিক আছে? আর হ্যান্ড নোট না থাকলে যতই ডিজিটাল নোট আসুক, ওইগুলো আসলে ইফেক্টিভ, বাট আমি বলবো না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যদি হাতে লিখে লিখে একটু শিখেন তাহলে আপনার জিনিসটা মনে থাকবে অনেক দিন, ঠিক আছে না? এবং আমাদের ছোটোবেলা কিন্তু এভাবে কত হাতের লেখা দেওয়া হইতো, তাই না? হাতের লেখা সুন্দরও হইতো, পাশাপাশি মনেও থাকতো যে কী কী লিখছি। এক রচনা যদি 5 বার লিখতে বলতো তাহলে তো শেষ আমাদের, কিন্তু আমরা মনে থাকতো এটা, তাই না? সো এই জিনিসগুলো আমরা একটু পড়াশোনার চেষ্টা করব, এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমাকে রিচ করার জন্য যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো ডাউট থাকে, বা মনে হয় যে আমি যে ইনফরমেশান দিচ্ছি সেটার মধ্যে হয়তো বা কোনো মিস ইনফরমেশনস আছে, সেটা যদি আপনার মনে হয় তাহলে আমার সাথে রিচ করতে পারেন, এবং কথা বলতে পারেন ফেসবুক অথবা ইউটিউবে অথবা লিঙ্কডিনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং ইমেলও আমার সাথে যোগাযোগ করার সুযোগ আছে। সো আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন। ওয়েট এ সেকেন্ড,
HAMMAD আহমেদ মিজভা, ওকে, @gmail.com। সো এখানে হচ্ছে হলো আপনারা আমাকে রিচ করতে পারেন, মেল করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব মেলে রেসপন্স করার জন্য, ঠিক আছে। সো নেক্সট সেশনে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।